Assalamu alaikum everyone. Welcome to Bangla Reds United Cast Season 2 Episode 4. আপনারা কিরকম কিরকম ফিলিংস এর মধ্যে যাচ্ছেন আমি জানি না, বাট আফটার দ্যাট আর্সেনাল গেম আই এম রিয়েলি হাইপড এন্ড আই হোপ দ্য সেম ফিলিং ইজ শেয়ার্ড বাই আমাদের আহমেদ বিন পারভেজ ভাই এন্ড অফ কোর্স ওয়ান অফ আওয়ার গেস্ট প্রতীপ রায়ান রহমান ভাই। প্রতীপ রায়ান রহমান ভাইকে আপনারা অনেকেই চিনে থাকেন। আমাদের বাংলা রেডস ইউনাইটেড ক্যাশ সিজন 1 এর অন্যতম কারিগর ছিলেন লতিফ ভাই, তিনি নিয়মিত মুখ ছিলেন। এন্ড এখন আমরা তার মুখ থেকে শুনবো হাউ ইজ হি ফিলিং অ্যাবাউট দিস উইক এন্ড হোয়াট হি সিজ ফর ইউনাইটেড ইন দ্য ফিউচার। প্রতীপ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে we played really well, and the overall performance was quite good, তাই না? So I think on the balance of things, it's a drastic improvement from last year, and but we have had falls downs before, so we have to be probably a bit careful. But I think we are fans at the end of the day, so we will clutch on to anything positive, and that's, I think, perfectly okay for fans to do. Analysis এই জিনিসগুলোর জন্য মানুষ আছে, we have, and now we have a good structure as well. So director of football আছে, recruitment team আছে, and all this. So as fans, purely being a fan, I think we have a right to be happy after a long time. So I'm very happy. Yes, I guess even after losing, yes, losing of course hurts, but the way we played, the way we dominated Arsenal, I think no one is unhappy seeing that. পারভেজ ভাই, আপনার থেকে শুনতে যাচ্ছি। You were there with me at Intercontinental that day and we really enjoyed the game. So what's your feeling regarding the United situation after the match? I'm happy, obviously. Happy কোন সেন্সে যে আসলে এনকারেজড হওয়ার মতো যে হ্যাপিনেসটা, সেই ফিলিংটা আর কি কাজ করছে। বিকজ আমরা এর আগে সিজনগুলোতে যদি তাকাই, অনেক সময় আসলে মোর দেন স্যাডনেস আর আসলে রাগ, অভিমান, এই ব্যাপারগুলো চলে আসতো, ওই ফিলিংগুলো চলে আসতো। সো এইখানে যে ধরনের ফুটবলটা দেখলাম, আমার মনে হয় যে এটা এতটাই এনকারেজিং। ইউ ক্যান স্মাইল ইন ডিফিট, ওই ব্যাপারটা ওই দিন ফিল করতে পারছিলাম। বাট অবভিয়াসলি পার্সোনালি আই ডোন্ট এনজয় লুজিং আর কি। সো ইউনাইটেড রিসেন্ট টাইমে আসলে এতবার হেরে গেছে, ওটা মনে হয় গায়ে হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আর কি। লাস্ট সিজন আমরা এতগুলো ম্যাচ ইভেন প্রিমিয়ার লিগে হারলাম, ওই জায়গা থেকে ইট ফিলস দ্যাট আই এম কাইন্ড অফ বুলেট প্রুফ রাইট নাও। ওই একটা দুইটা ম্যাচ হারলে মেবি কিছু ম্যাটার করবে না, বাট আই ওয়াজ সো হ্যাপি টু সি যে প্রি সিজনে যে স্টার্টটা পেয়েছে। আই থিঙ্ক লতিফ ভাই ক্যান অলসো অ্যাড অন টু দ্যাট, বিকজ প্রি সিজনে যে ধরনের ইউনাইটেডকে আমরা দেখলাম আর কি, দ্য ওয়ে দে স্টার্টেড দ্য ফার্স্ট প্রি সিজন ম্যাচ, দেখেই কিন্তু মনে হচ্ছিল দে মিন বিজনেস। The players mean business. They had a very disciplined preseason. They followed everything that was prescribed to them. Everyone was serious to take their place, এবং খুব ইম্পর্টেন্টলি তারা সবাই হয়তো এটা রিয়েলাইজ করলো যে স্কোয়াডটা কিন্তু ছাঁটাই করতে হবে। উই ডোন্ট হ্যাভ ইউরোপ, উই আর অ্যাট লিস্ট 10 to 15 ম্যাচেস শর্ট, মানে ওইভাবেও যদি চিন্তা করি 10টা ম্যাচ তো এমনি শর্ট পড়ছি। সো ওই দিক থেকে দেই নিউ যে স্কোয়াডের বেশ কয়েকজন হয়তো এনাফ গেম টাইমও পাবে না। সো দে হ্যাভ টু প্রুভ দেমসেলস। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, দে হ্যাভ টু প্রুভ দেমসেলস। সো অনেক কিছু মিলে আমার মনে হয় অ্যামরিম কুড সেট দিস টিম আপ টু বি প্রিপেয়ার্ড। সো ফার্স্ট গেম উইকের যে ম্যাচটা ছিল, লতিফ ভাই, আই এম প্রিটি মাচ শিওর আপনি কিন্তু ইউ আর ভেরি পপুলার অ্যামাং আওয়ার ইউনাইটেড কমিউনিটি ফর ডুইং দ্য স্পেসিফিক ট্যাকটিক্যাল অ্যানালিসিস পার্ট, সো আই লিভ দ্যাট আপ টু ইউ। বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হচ্ছিল, ফার্স্ট ইমপ্রেশন, যে ফিটনেস ওয়াইজ উই সিমড লাইক আ নচ অ্যাবাভ আর্সেনাল, এন্ড দ্যাট আই থিঙ্ক টুক আস আ লং ওয়ে। ওই ম্যাচটাতে এমনিতেই মনে হচ্ছিল যে ওই জায়গাটাতেই আমরা ওদের অলরেডি ডিফিট করে দিয়েছি, উইচ ইজ ওয়াই দে কুডন্ট প্লে দেয়ার ইউজুয়াল গেম, যেটা তারা হয়তো প্ল্যান করে এসেছিল। দে কুডন্ট এক্সিকিউট দ্য প্ল্যান, এন্ড দেন দে গট লস্ট। তারপর কিন্তু দে ওয়ার ট্রাইং টু জাস্ট ডিফেন্ড দ্যাট ওয়ান গোল, এন্ড দে ওয়ারেন্ট বিং ভেরি অ্যাডভেঞ্চারাস। মানে যেটা তারা করতে এসেছিল সেটা করতে না পেরে দে ওয়ার আ বিট শকড, একটু থতমত খেয়ে গিয়ে থ্যাঙ্কফুলি দে স্কোরড দ্যাট গোল, এন্ড দেন দে জাস্ট কেম আউট উইথ দ্য 3 পয়েন্টস। ব্যাপারটা এরকম লেগেছে আমার কাছে। এন্ড সো মেনি পজিটিভস অফ আস বিইং ইন দ্য ফ্রন্ট ফুট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সো কিভাবে আমরা ফ্রন্ট ফুটে ছিলাম, অবভিয়াসলি ডিউরিং দ্য শো আমরা হয়তো আরো আলোচনা করব। বাট ব্যাপারটা হচ্ছে যে আজকে যে নিউজটা পেলাম আর কি, ফর এক্সাম্পল জাস্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টু টিমস, আমরা দুই টিমই সানডেতে খেললাম।
we have glaring weaknesses in our squad still. মানে সবচেয়ে বড় যে ডিসকাশনটা হচ্ছিল যে ওয়ার ইজ আওয়ার গোলকিপার, মানে আমরা কেন গোলকিপার কিনতে পারছি না, দেন কেন আমরা মিডফিল্ডার বালেবার পিছে ঘোরার পর দেন হোয়াটস দ্য নিউ রিউমার, কাকে আমরা নিচ্ছি। সো এই দুইটা পজিশনে তো ইউনাইটেডের আসলে স্ট্রেংথেন করা উচিত ছিল। সো ফার আমি কিন্তু সেরকম সলিড কোনো ব্যাপার দেখছি না আর কি, নট নাথিং ইন দ্য রিউমার মিল। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ আর্সেনাল জাস্ট লুক এট দেম, সানডেতে ম্যাচটাও জিতলো, কাই হ্যাভার্টজ ইনজুর্ড হলো, সাথে সাথে উইদিন লাইক আওয়ার্স তারা জাস্ট এজের ডিলটা কমপ্লিট করে ফেলে। সো এই ধরনের তৎপরতা না থাকলে ইট উইল বি টাফ। মানে আমাদের অলরেডি উই হ্যাভ হোলস ইন আওয়ার স্টার্টিং 11, সেটাই আমরা সলভ করতে পারি না এখন। আর্সেনাল তো দে অলরেডি হ্যাভ আ গুড স্কোয়াড, সেটার মধ্যে একজন ইনজুর্ড হয়ে গেলেও কত কুইকলি তারা সেটাকে রিকভার করে টু টু বি সো প্রোঅ্যাক্টিভ। সো এই বিষয়গুলো কিন্তু মিসিং। সো একটা ভালো ম্যাচ আমরা খেললাম, মেবি আমরা গত সিজনের থেকে ডেফিনেটলি উইল ডু বেটার এবার লিগে, বাট টু রিচ টু দ্যাট লেভেল যেখানে আর্সেনাল, লিভারপুল, সিটিজ, চেলসিজ তারা কম্পিট করছে, ওইখানে রিচ করতে হলে তো ভাই ট্রান্সফার উইন্ডোর ভিতরে উই নিডেড টু প্লাগ দিস এরিয়াজ অফ ভেরি কুইকলি। সেই জায়গাটায় প্রোঅ্যাক্টিভিটির আমি একটু অভাব দেখি। সো অলদো আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য স্কোয়াড, বাট তারপরেও দের আর গ্লেরিং গ্যাপস ইন দিস স্কোয়াড। গোলকিপিং, মিডফিল্ড পজিশনটায় যেখানে আই থিঙ্ক আমরা স্ট্রাগল করতে পারি যদি আমরা ট্রান্সফার উইন্ডোতে কোনো এটার সলিউশন না আনতে পারি। সো আর্সেনাল তো 3টা পয়েন্ট পেয়েছে, দ্য স্যাডেস্ট পার্ট ইজ যে খুব খুশি মনে আমি যখন সোশ্যাল মিডিয়ায় গেলাম দেখতে, দ্যাটস দ্য ওয়ার্স্ট প্লেস টু গো, স্পেশালি ইউনাইটেড হারার পর। মানে এরকম একটা ম্যাচ খেলে আর্সেনাল ফ্যানরা ব্যান্টার করতে করতে শেষ করে দিচ্ছে আর কি, যে মানে ইউ উইন দ্য হার্টস, উই গেট দ্য 3 পয়েন্টস। মানে কাইন্ড অফ লাইক মরিনহো যে ধরনের কথাটা বলতো, যেগুলো আমি মানে কয়েক বছর আগে ওদেরকে মেবি বলতাম, দে আর জাস্ট গিভিং দ্যাট ব্যাক টু মি জাস্ট ওয়েন আই সেড যে তোমরা তো আগলি ফুটবল খেলতেছো এখন, মানে দিস ইজ নট হাউ আর্সেনাল ইউজ টু প্লে, দে আর জাস্ট স্প্যামিং সেট পিসেস। সো এই স্টাইলে খেলে কি চ্যাম্পিয়ন হওয়া পসিবল কিনা। যাই হোক, ব্যান্টার্স এ সাইড, হ্যাপি, বাট আই থিঙ্ক ওই যে গত এপিসোডের যেই ট্যাগ লাইনটা আমরা দিচ্ছিলাম আর কি, যে ফার্স্ট গেম উইক বা দ্য আর্সেনাল প্রিভিউ, আজকে আমরা ট্যাগ লাইনটা দিচ্ছিলাম যে দ্য ফুলহাম টেস্ট। সো এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, জাস্ট টু প্রুভ হাউ ফার উই আর, মানে অ্যাকচুয়ালি কি আমরা পারি কিনা। মানে এক্সজি আমাদের বেটার হতে পারে, অ্যাটেম্পস আমাদের 22টা থাকতে পারে, গোল না দিতে পারলে তো খেলা জিততে পারবো না। সো দে হ্যাভ টু প্রুভ ইট দ্যাট দে আর অ্যাকচুয়ালি গুড। ফুটবল হচ্ছে গোলের খেলা, উই নিড টু স্কোর, উই নিড টু উইন। গোল দিতে পারি নাই, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইদিন অল দিস হ্যাপিনেস দ্যাট উই হ্যাড। পারভেজ ভাই, বেসড অন হোয়াট ইউ সেড একেবারে শেষের দিকে যে আমরা গোল দিতে পারছিলাম না, সো উই হ্যাভ শেষকো, দ্যাটস ওকে, বাট Fulham actually have scored 9 goals in the last 5 matches. So scoring wise, অপোনেন্টের দিকে গেলাম না, বাট স্কোরিং ওয়াইজ তারা কিন্তু খুবই প্রলিফিক। সো আমি লতিফ ভাইকে আস্ক করতে চাচ্ছি, ডু ইউ সি দিস এজ আ প্রবলেম ফর আস? আমাদের ডিফেন্স কি এইটা হ্যান্ডেল করতে পারবে কিনা? So yes and no এই কারণে, because I think we are the most structured in our overall organization we have been over the last 5 years. So আমি গত 5 বছরে এত ক্ল্যারিটি স্ট্রাকচারে কখনো দেখি নাই। Everyone knows where they need to be. Probably আমাদ MBM এ ওই অ্যাক্সেসটা এখনো that needs working, and এটা নিয়ে আমরা পরে আসবো। মানে that is an access that is still needing a bit of work, but every other player, they know where to be, and they know where to go, they know what to do, and they know what others around them will do as well. So Delete যখন মাঠে থাকে, he knows what Yaro will do. So if I go back to the Arsenal match, this is one of the things which excites me the most. There is clarity among the players of what they need to do and what others will do around them. And I think this will be one of our biggest strengths going into the Fulham match, because obviously more so in defense, in attack, you need this clarity. Yeah. So এই দিক দিয়ে আমি একটু confident, but I think where my lack of confidence is our vulnerability to still consider fluke goals. এবং that, in spite of an amazing preseason, we still conceded a number of fluke goals, and so did we against Arsenal as well. তো হঠাৎ করে কথা নেই বার্তা নেই, উগারটা একটা মিস পাস দিয়ে বসে পড়তে পারে, গোলকিপার একটা ব্লান্ডার করে বসতে পারে। সো ওই জিনিসটা এখনো আমাদের আছে, বাট আই থিঙ্ক this will get better as players start getting more confident. And একটা টার্ম আছে যেটা বলে সেলফ এফিকেসি, when you know you're good, the error starts going down as well. So the error সবচেয়ে বেশি হয় যখন when you suffer from that automatic self confidence. So এই জিনিসটা হয়তো এটা একটা পজিটিভ ভিশাস সাইকেল আমাদের ঢুকতে হবে, যে রেজাল্ট যত আসবে তত ওই কনফিডেন্স থেকে আস্তে আস্তে এররটা সাবকনশিয়াস মাইন্ডে কমে যাবে। So that is the only thing we probably will still continue to suffer from till the results come in, which is why results will probably at some point become important.
এক্স্যাক্টলি ভাই। অ্যান্ড আপনি যেটা বললেন যে আমরা হচ্ছে উই ক্যান কিপ এ ক্লিন শিট, আমরা কিন্তু লাস্ট 5 ম্যাচে উই কুডেন্ট কিপ এ ক্লিন শিট। সো ইয়েস, উই হ্যাভ দ্যাট প্রবলেম, বাট এই সলিউশন আমাদের এই সিজনের মধ্যেই বের করে দিতে পারবে। যদি হচ্ছে আমরা মিডফিল্ডার সাইন যদি না করাতে পারি, আমরা যদি গোলকিপার সাইন যদি না করাতে পারি, সো আমাদের যা আছে উই শুডেন্ট হ্যাভ এনি এক্সকিউজ, উই হ্যাভ টু ওয়ার্ক অন উইথ হোয়াট উই হ্যাভ। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমি ফোকাসটা আনতে যাচ্ছিলাম। সো লাস্ট সিজন অনেকের কমপ্লেন ছিল, অ্যান্ড যারা হচ্ছে আসলে ডিপ লেভেলের অ্যানালিসিস গুলো ফলো করে থাকেন, যে আমাদের দুইটা যে ওয়াইড সেন্টার ব্যাক থাকে তারা হচ্ছে অ্যাগ্রেসিভ না। হোয়াট ইজ মেন্ট বাই দ্যাট, যে হচ্ছে যখন আমাদের অপোজিশন স্ট্রাইকাররা দুইটা হচ্ছে বিল্ড আপ করতে থাকে, অপোজিশন উইঙ্গাররা বিল্ড আপ করতে থাকে, তাদেরকে হচ্ছে মার্ক করা হয় না, আমাদের সেন্টার ব্যাকরা জাস্ট পিছনে দাঁড়িয়ে থাকে। আমাদের ডিফেন্সিভ লাইনটা নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স একটা স্টিল লাইনে থাকে। বাট আর্সেনাল এগেইনস্টে আমরা যেটা দেখতে পেলাম, যে আমাদের যে সেন্টার ব্যাক ছিল দুইজন, শ অ্যান্ড ইউরো, দে ওয়ার অ্যাগ্রেসিভ, দে ওয়ার পুশিং ফরওয়ার্ড, ডিলিক্ট ওয়াজ হোল্ডিং দ্য লাইন। অ্যান্ড আরো একটা জিনিস দিতে চাচ্ছি, ফর হোল্ডিং দ্য লাইন ডিলিট ওয়াজ এক্সেপশনাল। যখন আমরা কাউন্টার অ্যাটাক গুলো খাচ্ছিলাম, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ডিলিট হু প্লেড আর্সেনালস ফরওয়ার্ড লাইন অফসাইড। সো এইদিকে আমরা হচ্ছে খুবই একটা ভালো কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। এইটা নিয়ে হচ্ছে আপনার কি মতামত লতিফ ভাই? হ্যাঁ, না, absolutely agree করি. So I think the মানে Shaw's inclusion, which was interesting because we all thought that Shaw is a deadwood, he must be moved on. Yet what was interesting was even pre-season, one of the most vocal players regarding the squad, regarding the club's welfare, club's future, কিন্তু Shaw ছিল। মানে he was very vocal যে he fully stands beside Amorim. So, and that was interesting. And there are reports which shows that Amorim actually has a great amount of trust in Shaw. So defensively, these three were fantastic. And I thought additionally, আমাদের অ্যাটাকটা যেরকম, মানে আমাদের the way our attack is, because we lack an extra midfielder, you require your CBs to play a lot of the part in doing some of the midfield work. So but that needs to be in a coordinated manner. So traditionally Amorim system কিন্তু you have relied on one of the CBs, one of the three CBs to suddenly push up and press. তো ওই জিনিসটা গত সিজন আমরা খুব বাজেভাবে করতেছিলাম। সো উই ওয়ার নট গেটিং ইট রাইট, হুইচ মেন্ট যে একটা পার্টিকুলার সিবি যখন প্রেস করতেছে, হঠাৎ করে একটা গেপিং হোল চলে আসতেছে এবং অপোজিশন ওয়াজ রেকিং হেভক ইন দোজ এরিয়াস। এই জিনিসটা একেবারে হয়নি আর্সেনাল ম্যাচে। থ্রি প্লেয়ার্স মেইনটেইনড অ্যান অ্যাবসলিউট হারমোনি রিগার্ডিং যে কে কখন পুশ আপ করবে, কে তার জন্য কভার করবে। বিউটিফুল হারমোনি। So I think Arsenal to defend, মানে attacking wise they almost carry zero threat, মানে literally zero. এবং I think that's a lot to do with how well organized our back three were. এক্স্যাক্টলি ভাইয়া। বাট আমাদের হচ্ছে কমেন্টে অলরেডি নাবিদ হাসান ভাই বলেছে উগার্টে হ্যাজ রিটেন অফ সিন এনাফ। সো আমাদের যে গেটিং হোলস গুলো রয়েছে, সো নো ম্যাটার হাউ ওয়েল আর এক্সিস্টিং ডিফেন্স লাইন আর কিপার আর মিডফিল্ডার যদি আমরা ইমিডিয়েটলি ফিক্স করতে না পারি, হাউ ডু ইউ সি আস ডুইং? এন্ড এটার আমরা কিভাবে এক্স্যাক্টলি এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারবো? পারভেজ ভাই, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, তার আগে, as you can all see on the screen, Navid Hassan has already talked about Ugarte. He's not happy. He has seen enough. এরকম একটা কমেন্টও চলে আসতেছে। So there is already frustration, যদিও মাত্র একটা গেম উইক গেল, বাট obviously the frustration is legit, কারণ আমরা গত সিজনের শেষের দিক থেকেই আসলে বুঝতে পারছিলাম যে we might need to go for a goalkeeper এই উইন্ডোতে, কারণ ওনানার পারফরমেন্স ওভারঅল ওয়াজ নট কনভিনসিং অ্যাট অল। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ইউজুয়ালি আমরা আগে কি পেতাম, উই ওয়ার স্পয়েলড ফর রিসোর্সেস। আমাদের এমন দুইটা কিপার থাকতো যে সেকেন্ড কিপারও হচ্ছে অন্য যে কোনো টিমের নাম্বার ওয়ান হওয়ার যোগ্যতা রাখে। এখন এমন একটা সিচুয়েশনে আমরা যে উই হ্যাভ হিটন অ্যান্ড টু গোল কিপার্স, যারা অন্য যে কোনো টিমেরই আমার মনে হয় না ফার্স্ট কিপার হওয়ার সেই কনফিডেন্সটা বা সেই ক্যাপাবিলিটি তাদের এই মুহূর্তে আছে প্রিমিয়ার লিগে। সো দ্যাট ইজ আ বিগ প্রবলেম। যতটা একজনও নাই যাকে ট্রাস্ট করা যাচ্ছে, এন্ড তার মধ্যে হচ্ছে ওনাকে একটা বিগ মানি মোটামুটি ভালো একটা রেসপন্সিবিলিটি নিয়ে আসা হয়েছিল। এজ ওয়াইজ, ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স এজ ওয়েল, ওর কিন্তু অনেক কিছু আছে, বাট ওর এই মিস্টেক প্রোন নেচারটা অ্যান্ড দেন হিজ কনফিডেন্স, যেটা অ্যাট টাইমস আমার কাছে লাগে যে হি পুটস প্রেশার অন হিমসেলফ আ লট, মানে অযথাই উল্টা বেশি কনফিডেন্স দেখাতে গিয়ে পুটস প্রেশার অন হিমসেলফ। অ্যান্ড আই হ্যাভ টক টু ফিউ কিপার্স যারা মেবি হচ্ছে ওই প্রফেশনালি ফুটবল খেলে, মানে ইটস আ লট টু ডু উইথ your mental faculty, কারণ বাকি প্লেয়ারদের কিন্তু they have to have a relationship between body and your entire muscles and everything, মানে mind and body.
বাট কিপারের জন্য কিন্তু ইটস মোর অ্যাবাউট কনসেন্ট্রেশন, মোর অ্যাবাউট ফোকাসিং এট দ্য রাইট মোমেন্টস, ওই বিষয়গুলোতে ওই জায়গাগুলোতে অ্যাক্টিভ থাকা। যদিও এখন দ্য প্যাটার্ন হ্যাজ চেঞ্জ, বাট ইন জেনারেল যেটা হয় যে ইটস আ লট টু ডু উইথ মাইন্ডসেট। কনফিডেন্স যদি লো থাকে একটা কিপারের, ওর থেকে খুব ভালো কিছু এক্সপেক্ট করা যাবে না, যতই ভালো কিপার হোক না কেন, ফিজিক্যালি ওয়েল বিল্ড হোক না কেন, খুব ফ্যান্টাস্টিক অ্যাথলিট হোক না কেন, যাই হোক। সো লং স্টোরি শর্ট, আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি কিপারের জন্য যাওয়া উচিত ছিল, যেটা আমরা মার্চ থেকে এপ্রিল থেকে জানি। যাই নাই কেন আমি জানি না, মাঝখানে কিছু রিউমার্স ছিল, when the Donnarumma thing came up, everyone got excited and giddy যে ইয়েস আমরা কি বিট করতে যাবো কিনা, বাট নাথিং সলিড অন দ্যাট রিগার্ড। ল্যামেন্সকে নিয়ে কথা হচ্ছিল একদম ট্রান্সফার উইন্ডো শুরু থেকেই আর কি, যে ল্যামেন্স ফ্রম দ্য বেলজিয়ান প্রো লিগ, ওয়ান অফ দ্য প্রডিক্যাল গোলকিপার্স, ইয়াং, অনেকটা ডিহিয়া এফেক্ট নিয়ে আসবে, লং টার্ম সলিউশন ফর ইউনাইটেড। এইটা দেখতে দেখতে দেখে ম্যান সিটি হচ্ছে ট্র্যাফোর্ডকে কিনে নিল, এন্ড ট্র্যাফোর্ড হ্যাড সাচ এ গ্রেট গেম ফার্স্ট গেম উইকে। সো উই নিড সামওয়ান লাইক দেম, মানে ইয়াং হলেও নিয়ে ফেলতে হবে। উই কান্ট রিলাই অন ওনানা অ্যান্ড অর ইন দ্য এন্ড অফ দ্য ডে হঠাৎ করে দেখা যাবে হিটনকেই খেলাতে হচ্ছে বাধ্য হয়ে, বিকজ ইজ নট হ্যাপি উইথ এনি অফ দ্য কিপার। সো ট্রান্সফার উইন্ডো শেষের আগে দিস ইজ আ মাস্ট দ্যাটস নিডেড। আর মিডফিল্ডের জায়গাটা আমি বলবো যে একটুখানি আমার মনে হয় সমস্যায় পড়বে ম্যানেজমেন্ট, বিকজ দে কান্ট buy someone new unless they offload someone. মিডফিল্ডে কিন্তু উই হ্যাভ অপশনস, বাট কেউই আসলে ন্যাচারাল ফিট না। লতিফ ভাই একটু বেটার হয়তো এক্সপ্লেন করতে পারবেন। আই ফিল নান অফ আওয়ার মিডফিল্ডার্স আর ন্যাচারাল ফিট ফর অ্যামোরিমস এই দুইজনের সিস্টেমে। ওই জায়গাটাতে আই থিঙ্ক উই আর ইন ট্রাবল, কারণ কবি মেইনু ইজ দেয়ার, কলিয়ারকে তো ওয়েস্ট ব্রমে আমরা লোনে দিয়ে দিলাম, ব্রুনো ফার্নান্ডেজকে খেলতেই হবে এখানে, বিকজ কুনিয়া এন্ড এমবুয়েমো আর প্লেইং ইন দ্য নাম্বার 10 পজিশনস, এন্ড উই হ্যাভ ব্যাকআপ প্লেয়ার্স ফর দোজ পজিশনস এজ ওয়েল। সো কবি মেনু, ক্যাসেমেরো, উগার্তে, ব্রুনো ফার্নান্ডেজ, চারজন প্লেয়ার আছে, এন্ড দেন উড বি ব্রিং আনাদার ওয়ান? মানে চারজনের মধ্যে কিন্তু দুজন খেলবে, দুজন বেঞ্চেই আছে, দে ওয়ন্ট গেট ইনাফ গেম টাইম। সো কাউকে ছেড়ে না দিয়ে আমরা তো নতুন কাউকে কিনাটাও ডিফিকাল্ট, আমি সেটা বুঝি, বাট আমি কোনো অ্যাটেম্পটও দেখি নাই টু লেট সামওয়ান গো। এখন আনপপুলার একটা ওপিনিয়ন হতে পারে, ওয়েন দ্য ব্রুনো থিং কেম আপ, রাইট, যে তাকে সৌদি থেকে নিতে চাচ্ছে, আল হিলাল নিতে চাচ্ছে, আমি কিন্তু মনে মনে একটু এক্সাইটেডও হচ্ছিলাম, বিকজ if Amorim needs to look forward, মানে ব্রুনো হ্যাজ ক্যারিড আস, I will give that, 5 বছর 6 বছর ধরে ক্যারি করতেছে, বাট জিনিসটা হচ্ছে there comes a point যখন হচ্ছে সিস্টেমকে ম্যাচ করানোর জন্য you need to prepare the team accordingly. সো আমরা ব্রুনোর পজিশনেই দুইটা প্লেয়ার কিনলাম, সিস্টেম প্লেয়ার্স, এমবুয়েমো এন্ড কুনিয়া, which made Bruno come down in the midfield ওই জায়গাটাতে। I don't know if that's exactly where Amorim wants him to play, বাট এখন সিচুয়েশনের কারণে তাকে খেলতে হচ্ছে। সো আমরা যদি ওই সিস্টেম প্লেয়ারটা না নিয়ে আসতে পারি as quick as possible, আমাদের জন্য ডিফিকাল্ট হবে, and Bruno will get 90 minutes every match, মানে সেটা তো এটা গিভেন। সো ওই জায়গাটাতে উই হ্যাভ আ লট অফ মিডফিল্ডার্স, বাট নান অফ দেম ফিটস দ্য বিল, এটা একটা প্রবলেম। এই কারণে হয়তো না সেল করলে আমরা কাউকে কিনতে পারছি না, দ্যাট উইল বি অ্যান ইস্যু। আর গত ম্যাচটাতে যেরকম আমরা ডিফেন্সিভলি এত সলিড ছিলাম, দ্য প্রেসিং প্যাটার্ন, দ্য সিস্টেম ওয়াজ সো গুড, দ্য ফুল ব্যাকস ওয়ার লাইক সো হাই আপ, অ্যান্ড আলটিমেটলি যেটা দেখা গেল যে আমাদের মিডফিল্ডটারও এফেক্টিভনেসটা আমরা দেখলাম। এই ধরনের প্যাটার্নে যদি এভরিথিং এলস ওয়ার্কস, তাহলে হয়তো এই মিডফিল্ডটা ওয়ার্ক করতে পারে, মানে ব্রুনো বিং ওয়ান অফ দেম। প্রবলেম হচ্ছে উই নিড দ্য লেগস, মেবি ক্যাসেমেরোর জায়গায় ইউ নিড সামওয়ান, যেটা আমরা উগার থেকে ইমাজিন করতাম করবে, বাট আই ফিল হি হ্যাজ দ্য টেনাসিটি, হি ডাজন্ট হ্যাভ দ্য পেস, অ্যান্ড হি ইজ মিস্টেক প্রোন। আমরা দেখলাম যে একটা ম্যাচে সে 3 out of 10 দেয়, একটা ম্যাচে আবার 8 out of 10 পারফরমেন্স দেয়। সো you really don't know what are you going to get from উগারতে, একটা 8 out of 10 নাকি 4 out of 10, এরকম একটা ইনকনসিস্টেন্সি ওর মধ্যে থাকে। সো আমার কাছে ওভারঅল মনে হচ্ছে যে আসলে এই গ্যাপস গুলো উইদিন দ্য ট্রান্সফার উইন্ডো উই নিড টু ফিক্স। আর ট্যাকটিক্যালি কোন জায়গাটাতে আসলে অ্যামোরিম স্ট্রাগল করতে পারে, এই দুইটা জায়গাতে আমার মনে হয় সে স্ট্রাগল করবে। হি নিডস টু ফিক্স দিস কিপার পজিশন, হি নিডস টু ফিক্স দ্য মিডফিল্ড ইন আ ওয়ে, যে এখন হি নিডস টু ফাইন্ড আ ওয়ে আউট। যদি কাউকে সেল না করতে পারে, কাউকে কিনবেও না, সেটাও যদি হয়, হি স্টিল নিডস টু ফাইন্ড আ ওয়ে আউট, যে কিভাবে এটাকে ওয়ার্কআউট করা যায়। আর জাস্ট অন দ্য সাইড নোট, আর্সেনাল কিন্তু they wanted to attack us, পারে নাই, and then they went back. এটা কিন্তু অন্যান্য ক্লাবও দেখবে, they'll all know যে গত সিজনের মতো এই সিজনে আমরা ইউনাইটেডকে খুব প্রেস করে বোধহয় কাজে নাও দিতে পারে, উল্টা হচ্ছে আমরা বিপদে পড়বো। সো they might go into their shell, they might play at a low block, অনেক সময় দেখা যেতে পারে এই সিজনে যে we might have to break low blocks। তো ওইসব ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাবে যে 2-man midfield might work for us, মানে the Bruno Casemiro thing might even work for us if they don't have pressure on the ball। আমার মনে হয় যে দে আর ভেরি গুড উইথ পাসেস, মানে অন দ্য বল এই দুজন খুবই ভালো একটা ডুও হতে পারে, ইভেন কবি মেইনু। বাট প্রবলেম হচ্ছে ওয়েন উই গেট প্রেস, তখন আমরা কি করবো? সো ওই টাইপের একটা ব্যাকআপ আমাদের প্রয়োজন ছিল, সেটা এখন আমরা পাই নাই।
লেটস সি হাউ দ্যাট গেটস রিজলভড আর কি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি জানাতে চাচ্ছিলাম। সো আপনি বললেন যে প্রেস করে তেমন কোনো লাভ হবে না, বাট ইন দি আর্সেনাল ম্যাচ দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি আই উড সে পার্সোনাল প্রবলেম, নট অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল প্রবলেম। যেটা হয়েছিল, মার্টিনেলি স্টার্টেড অন দি লেফট হ্যান্ড সাইড, বাট মার্টিনেলি কুডেন প্রেস দ্য ওয়ে আর্তেতা ওয়ান্টেড হিম টু ডু। সো মার্টিনেলি ওয়াজ লিভিং অ্যাকচুয়ালি এ লট অফ স্পেস ফর ইউরো টু পাস দ্য বল ওয়াইডার। সামনে ডালো ছিল। So এই কারণে what Arteta did, he made Martinelli stay on the wider side. Martinelli বলে এলো তুমি আর প্রেস করবে না, তোমার দ্বারা প্রেস হচ্ছে না, তুমি ওয়াইডে থাকবা। আই থিঙ্ক মিডফিল্ড থেকে জুবিমেন্ডিকে পরে বলা হয়েছিল যে ইউ উইল গো অ্যান্ড প্রেস। সো অ্যাট দ্যাট টাইম তখন আমরা মিডফিল্ডে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা পেয়ে গিয়েছিলাম। সো সব টিমে যে এরকম দেয়ার উইল বি অ্যাডজাস্টমেন্টস লাইক দিস, বিকজ কিছু কিছু টিমে যেমন লিভারপুল উইঙ্গার্স দে আর এক্সেলেন্ট ইন প্রেসিং, এরকম কিন্তু হবে না। সো তখন আমাদের আসলে দেখা লাগবে হাউ উই উইল ডিল উইথ। আচ্ছা, এরপর আরেকটা জিনিস নিয়ে আমি বলতে চাচ্ছিলাম। আমাদের কমেন্টে তালহা ইব্রাহিম ভাই বলেছেন, পারভেজ ভাই আপনি ব্রুনোর পজিশনে অনেক জনের নামই বললেন, কুনহার নাম বললেন, এমবাপের নাম বললেন, বাট মাউন্টের নামটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছিল। সো এই ক্ষেত্রে আমিও মনে করি হ্যাঁ, নাম্বার 10 পজিশনে অর ইভেন ইন দ্য নাম্বার 8 পজিশন মাউন্ট কিন্তু শাইন করতে পারে। ইফ মাউন্ট স্টেজ ফিট হি উইল শাইন দিস সিজন অ্যান্ড হি রিয়েলি ফিটস দ্য সিস্টেম অ্যান্ড হি অ্যাকচুয়ালি ডাজ। আমাদের এমইউসিবিটি গ্রুপেও একজন আজকে পোস্ট করেছিলেন যে মাউন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আমরিম ওয়ান্টস ফ্রম হিম। সো এখানে আমি লতিফ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন মাউন্ট অ্যান্ড হাউ ডু ইউ সি হিম প্লেইং দিস? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমি মাউন্টকে আনবো, মাউন্টকে নিয়ে কথা বলবো। আমি I'll explain my opinion of why I don't think Mount is a good option for number 8 in midfield. তো এটা যদি বলতে চাই তাহলে একটু মিডফিল্ডটা একটু বলে নেই, যে my understanding of how an Amorim midfield works. So especially এই টিমে এবং ওর লাস্ট যে যখন স্পোর্টিং শেষ যেভাবে খেলতাম, তো when he had Fuelment and তার আগে পালিনিয়ার কাছ থেকেও যা এক্সট্রাক্ট করার চেষ্টা করতেছিল। So traditionally because we are two-man midfield, he has some specific roles from his midfielders, and দুইটা মিডফিল্ডার খেলা কিন্তু দুজন কিন্তু সেম রোল খেলায় না। So what he needs is one midfielder at the base of the midfield as an orchestrator. So that midfielder has to be good in winning balls, has to be able to get the ball out of danger in tight area. So he will be expected যে ও চারপাশে 3-4 জন থাকবে, but he'll still be able to get it out. And ওই যে গেটিং ইট আউট, ওটার জন্য ক্লোজ কন্ট্রোল খুব ভালো থাকা লাগবে এবং ভিশন অসাধারণ থাকা লাগবে। So that's what he expects from his that one midfielder from, কিন্তু আবার ট্যাকলিংও ভালো হতে হবে। আর the other midfielder, he expects him to carry the ball, carry the ball with speed, intensity, press resistance, a bit of dribbling ability, এবং good forward surges. But at the same time, because we are only playing two midfielders, we playerটা যে ball carry forward করবে, he has to do it with structural discipline. So he can't just go everywhere and anywhere. When he does, he has to do it in a very disciplined manner and maintaining that positional integrity. তো এটার কনটেক্সটে এখন মাউন্ট ব্রুনো এদের নিয়ে কথা বলতে পারবো। সো আই থিঙ্ক ইন দিস কনটেক্সট I may sound controversial, but I think a lot of people will agree with me, is that এই মিডফিল্ডে সবচেয়ে বড় উইকনেস হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ of all the players we have, ঠিক আছে? তো সবচেয়ে বড় উইকনেস হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ আর সবচেয়ে ইউজলেস হচ্ছে উগার্টে, and I'll explain why I think like that. So Ugarte does not have any ability to do that number 6 role which Amorim wants him, because his vision is almost non-existent. So এবং ওর his strength is winning the ball. His strength is probably close control করে অনেক সময় টাইট স্পেস থেকে বের হয়ে আসতে পারে, but then after that it's useless because ওই বল রিলিজটা করতে পারে না। And this is where my opinion is probably controversial. I think the most suited player currently in our midfield is actually Casemiro, which explains why, in spite of all the criticism, Casemiro still started this against Arsenal. Casemiro still started the match against Tottenham in the Europa League, because what Casemiro does is, even with all the or to mobility এখন অনেক কমে গেছে, but যেটা বললাম যে Amorim does not expect his number 6 to be very mobile. He wants him to be good in winning the ball, stop those attacks and launch counters through exceptional passes, which is something Casemiro probably did 8 out of 10. I would give him 8 out of 10 for what he did against Arsenal. Especially সবচেয়ে হাইলাইটটা ছিল হঠাৎ করে একটা বল উইন করে, he didn't even think. The first thing he did was launch a 30-40 yard pass to Mbeumo, and we were there. এই জিনিসটা আরেকটু এক্সপ্লেন করবো একটু পরে, যখন
explaining the type of attack we want to do against teams, regardless of whether they're low block or not. But I will explain why Casemiro is so important in that regard. So এটা গেল Casemiro, which I think is in spite of his lack of mobility, he will be an asset. So ultimately, if you were to ask me, I think we actually need a replacement of Bruno Fernandes and an upgrade of Casemiro. So our midfield is dead because I think the number 8 position is non-existent. Casemiro কে নিয়ে 10 হেচড়েও এই সিজন চালানো যাবে, but we don't have anybody for that number 8 position. Brunoর heat map যদি আপনারা দেখেন, he was everywhere against Arsenal. When he covered the highest amount of spaces in the whole match among all the 22 or 25 players who played. He was everywhere, but he was everywhere without any discipline. So he was going everywhere, and when he tries to go everywhere, he leaves spaces as well, and that creates acres of space in the midfield, and that can be quite dangerous. And now coming to the original question of Mount. The reason I don't think Mount can do this is because I don't think he can carry the ball with speed and intensity. Mount's game is all about small touches, turning corners and launching very quick passes. That's not what we expect from our number 8 this season. Another number 8, there's a reason why we are going for players like Baleba, because what you expect is get the ball, control it very closely, and then play a cute pass and connect the 2 or 3 players around you. So Mount's absolute role is in that inside number 10, and he's needed to make players around him work well. So he's needed so that Dorgu, the left center back Shaw, and Cunha or whoever can connect well with each other, and that's really important because এটা যখন না থাকে তখন you see what happened when Ahmad and Mbeumo came on, because they were not connecting well with each other. So Mbeumo and Ahmad completely মনে হয়েছে দুইটা wavelength. They played fantastic individually. They played fantastic. So Ahmad was taking people on, beating people on. Mbeumo but they were not on the same wavelength at all. এবং এই জিনিসটা can save wavelength আনার জন্য Mount is magic, because he can be that magical connection between other players. So I think he's a brilliant inside forward as a number 10, but I don't believe he will do the number 8 role well. That's what I feel. Exactly, I fully agree with you when you explained it like that. Also about the Bruno thing you mentioned, Bruno was everywhere, but when he is everywhere, he leaves in places that other teams exploit. এই জিনিসটা অবশ্য আমি অনেকদিন ধরে বলছিলাম, লাইক when he was playing under Ole, he was the sole number 10 of the team and he was actually the main man. But Amorim's টিমে কিন্তু আপনি দেখতে পারবেন না যে আসলে মেইন ম্যানটা কে. Everyone has some kind of role that needs to be done. যেরকম ডোরগুর রোলটা যদি বলি, ডোরগু হ্যাজ টু বি ইন দোজ পজিশন, যখন সে হচ্ছে রানগুলো মেক করে হুট করে দেখে একটা লং বল চলে গেছে, ডোরগুর কাছে বল অ্যান্ড উই আর ইন দ্য অ্যাটাক। তাহলে হচ্ছে আমরা কুনহার কাছ থেকে দেখি, কুনহা উইথ ইস ম্যাজিক্যাল টাচ আমরা যেটা দেখেছিলাম। আর উগার্তের ব্যাপারে যেটা বললেন, আই ফুলি অ্যাগ্রি উইথ দ্য ভিশন পার্ট। একটা হচ্ছে খুবই বাজে পাস দিয়েছিল উগার্তে, ব্যাক পাস দিয়েছিল, বাট আর্সেনাল প্লেয়ার কাছে চলে গেছে। হিজ ভিশন ওয়াজ লাইক মাঠের দিকে, সামনে কে আছে, হি ওয়াজ নট ইভেন লুকিং। So Amorim's midfield, this vision is really, really important. Whether you play back pass, front pass, side pass, you need to know where your players are. But Ugarte doesn't seem to know anything about that. Now, I wanted to talk more about the Fulham match. So, Parvez bhai, coming back to you, what do you expect from the Fulham match, and do you see Šeško starting? And আমাদের যে প্রবলেমটা ছিল ইন দি ফার্স্ট হাফ এগেইনস্ট আর্সেনাল, যে হচ্ছে উই আর গোয়িং ইনটু অ্যাটাকস বাট বক্সে কেউ ছিল না, ক্রসে চলে গিয়েছিল, লাইক ডালো চলে গিয়েছিল, ডোরগু চলে গিয়েছিল, বক্সে কেউ নেই। সো এই প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ করার জন্য ডু ইউ সি শেষকো স্টার্টিং ইন দি ম্যাচ এগেইনস্ট ফুলহ্যাম? হি শুড স্টার্ট। মানে জিনিসটা হচ্ছে যে এত দিন ঘাটাঘাটি করার পর বা এত এফোর্ট দেওয়ার পরে উই আর ফাইনালি স্টার্টিং টু সি আওয়ার স্ট্রংগেস্ট স্টার্টিং 11, যেই 11টা আমরা কোনো সময় খেলাতে পারি না। মানে ইনজুরি থাকুক, অনেক কিছু থাকুক, উই ক্যান নেভার প্লে আওয়ার বেস্ট পসিবল স্টার্টিং 11। টেন হাগও এই সমস্যায় পড়ছিল, তার আগে ওলে অলসো হ্যাভ দ্য সেম প্রবলেম। মানে উই জাস্ট কিপ গেটিং ইনজুর্ড, রাইট? তো ফাইনালি উই সি যে মেবি লিসান্ড্রো মার্টিনেজ বাদে এভরিওয়ান এলস ইজ অলরেডি ফিট অ্যান্ড রেডি। Why should we not field our best possible 11 right from the get go? So আমি অ্যাকচুয়ালি ফার্স্ট গেম উইকে এক্সপেক্ট করছিলাম যে শেষকোকে মেবি একটা সুযোগ তারা দিতে পারে, বিকজ দ্য থিং ইজ
শেষকোর যে এরিয়াল প্রাওয়েস প্লাস আমি প্রি সিজনের কথা আবার রেফার করবো বিকজ দ্যাট ওয়াজ আ বিগ রেফারেন্স পয়েন্ট ফর মি টু সি অল দোজ নিউ সাইনিংস তারা আসলে কিভাবে ক্লিক করছে। লতিফ ভাই খুব ভালো মেনশন করেছেন যে এমবুএমও আর আমাদের মধ্যে এখনো কেমিস্ট্রি মিলে নাই, দে হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু টুগেদার, বাট হোয়াট আই স ইন প্রি সিজন ওয়াজ গুড কেমিস্ট্রি বিটুইন ডরগু এন্ড হেভেন অ্যান্ড মেবি কুনিয়া, ওই কর্নারটায় দে লুক মাচ বেটার। বা হেভেনের জায়গায় এখন শ ইজ ম্যাচিওর, হি ক্যান অ্যাডজাস্ট, খুব ভালো কম্বিনেশন হচ্ছে অন দ্য লেফট সাইড, বাট ওটার ফ্রুটটা আমরা রাইট সাইডে পাচ্ছিলাম বিকজ উই ওয়ার অ্যাটাকিং মোর ফ্রম দ্য রাইট, জাস্ট বিকজ দে ওয়ার বিং they were doing well in holding their positions on the left hand side. So যাই হোক, coming back to the point, সেসকোকে আমি এক্সপেক্ট করছিলাম টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং সো দ্যাট যে লং বল গুলা ফর এক্সাম্পল বাইন্ডিয়ার লঞ্চ করে যাচ্ছিল, থ্যাঙ্কফুলি উই ল্যাচড অন টু দ্য সেকেন্ড বলস, কারণ হচ্ছে আমাদের ওই জায়গাটা নিউমারিক্যাল একটা অ্যাডভান্টেজ আমরা রাখছিলাম। দে ওয়ার ট্রাইং টু প্রেস আস, দেখা যাচ্ছে ওদের লং বল গুলো যখন যাচ্ছিল বাইন্ডিয়ারের, ইভেন ইফ ইট ফেল টু দেম, two of United players were there to take the ball away. So second balls on অনেক কিন্তু রিসিভ করেছি in the midfield in the Arsenal game. But if there is that physical presence up there, এই ধরনের স্ট্র্যাটেজিতে যদি যাই, we attract teams and then we bypass their midfield and try to look for that focal point যে হচ্ছে he'll get Cunha and Mbeumo in action by maybe doing that initial hold up play. Sesko has that ability. তারপর হচ্ছে ইমাজিন আমরা এতদিন পরে খুব ভালো ক্রস দেওয়া মানুষ পাচ্ছি who are playing in advanced roles, right? কুনিয়া দিতে পারে, এমবুইমার ক্রস তো ইজ উইকেট ক্রস, মানে অসাধারণ। আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রসার্স অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট সেট পিস টেকার্স ইন আওয়ার টিম অ্যাট দ্য মোমেন্ট। এটা একটা অ্যাসেট, ইউজ করতে হবে। আই অলরেডি সি সাইন্স যে তাকে ইউজ করা হবে এই জায়গাটায়। সো উই হ্যাভ টু মেক ইউজ অফ দিস অ্যাট্রিবিউটস দ্যাট দ্য প্লেয়ার্স হ্যাভ। সো ক্রসেস যাচ্ছে, মাইনাসেস যাচ্ছে, নো ওয়াজ দেয়ার টু টেক ইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সেরকম সিচুয়েশন বেশ কয়েকবার আমরা দেখলাম অলরেডি যে ডালো একটা ক্রস দিচ্ছে, নো ওয়ানস ইন, বা কুনিয়া হচ্ছে বাধ্য হিজ টেকিং আ শট বিকজ দের ইজ নোবডি ইনসাইড। সো এইসব কিছু বিষয় আছে, এন্ড দেন দের ইজ অলসো মেবি হ্যাবিট, রাইট? আগের সিজন গুলোতেও উই ডিড নট হ্যাভ দ্যাট হ্যাবিট অফ ফিডিং দ্য প্লেয়ার্স উইদিন দ্য বক্স। এরকম অনেক সময় হয় যে উইঙ্গাররা নিজেরা শুট করে ফেলতেছে, যেটা নিয়ে আমরা বলি যে গার্নাচো লোভী হয়ে যায়, র্যাশফোর্ড লোভী হয়ে যায়, দে ডিড নট ফিড দ্য স্ট্রাইকার। সো এখন যেহেতু নতুন প্লেয়ার্সরা আসছে, দে ট্রাইং টু ফিড that area, but সেখানে আমরা স্ট্রাইকার খেলালাম না, so that was a bit weird. But যাই হোক, even when Sesko came for like 20 around minutes, he still had a better game than Victor Gyökeres ওই সেন্সে। He was not bullied by Gabriel and Saliba aerially. He was able to take 2 shots on target. He had total 5 actions within the box. So অনেক ভালো ভালো জিনিস already 20 minutes সে দেখিয়ে দিয়েছে, and if he starts, he should start. I think we'll give Fulham a very very hard time. I mean, they won't have a way to escape. We'll have that physical presence, and we'll also have the brilliance of Cunha and Mbeumo to go with it. এক্স্যাক্টলি ভাইয়া, আপনি যেটা বললেন যে হচ্ছে উই নিড টু ফিট শেষকো ইফ ইট স্টার্টস দ্য প্রসেস, বাট এখানে হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে লতিফ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি। এই জিনিসটা আমি হচ্ছে লাস্ট 2 এপিসোড বলছিলাম যে ডালোকে যদি স্টার্ট না করা হয়, মাজরুই ইজ স্টিল নট ফুলি ফিট ইয়েট টু স্টার্ট অ্যাজ ফার অ্যাজ আই নো। সো আমার ডিয়ালোকে হচ্ছে রাইট উইং ব্যাক হিসেবে খেলানো হবে। বাট যে জিনিসটা আমার মনে হয় পার্সোনালি, ইভেন ইফ হি প্লেস রিয়েলি রিয়েলি ওয়েল as a right wing back, if he scores goal or assists, I don't think he can put in any process because or right foot, as far as I've seen, is pretty much useless. So do you think Amad Diallo should be played as a right wing back even if Mazrui comes back, or should we push him into the number 10 role? So obviously the answer is very simple, isn't it? Amad is a much better player when he's playing close to the goal rather than as a wing back. So I think that's the very quick and very easy answer to give. And I think আরেকটু যদি expand করি in detail, সেটা হচ্ছে গিয়ে যে what you need from the right is one person who is holding the width and one person who is getting inside. এখন এমবিএমর স্ট্রেংথ কিন্তু trying to get inside from the wide area. So Mbeumo যখন when he gets inside, he will always need that overlapping run from a player who then can make that curvature of a একটা কার্ভের মতো either নিচে ঢুকবে কার্ভ দিয়ে অথবা ক্রস করতে পারবে। So Amad can make that overlapping run and then potentially can get inside by making that curve thing into the penalty box, and then Mbeumo can probably potentially be available for a track back, and that can work.
বাট দেন দ্য আদার অপশন, যদি এই টিমগুলো এই কার্ভেচার রানটা আটকায় দেয়, তাহলে তখনই ঝামেলা হয়ে যাবে, বিকজ আমার উইল নট বি এবল টু পুট দোজ গুড ক্রসেস দ্যাট Dalot can. And this is where I think we don't appreciate Dorgu enough, because Dorgu can do both. He can make those curvature runs and suddenly get inside and track back. বলটাকে সুন্দর করে ভিতরে ঢুকে দিতে পারবে, and he can cross as well. So এই জিনিসটা একটা উইকনেস থেকে যাচ্ছে. So ideally what you needed was somebody very, মানে মনে করেন একটা রাফায়েল টাইপের অথবা রাইট উইং ব্যাক who could do both, who could get inside or who could cross. So Dalot এটা পারে না, ঢুকতে পারে না, আর আমার হচ্ছে ক্রস করতে পারে না. So that will remain a weakness. So I think Ahmad's strength will be close to the penalty box. But having said that, he's brilliant in taking people on, and which he proved against Arsenal as well. So when you're chasing a game, I think it's perfectly logical that if Dalot hasn't worked or Mazraoui hasn't worked, you can bring on Ahmad to take on players, and then it becomes chaotic. You're not relying too much on chemistry. You're relying on pure old school taking players on and beating them and hoping that results in a goal. It almost Ahmad almost created chances which was resulting in a goal. So I thought Ahmad had a really good match, but I just that it didn't work out with Mbiomo. And do you think Mazraoui can do it? Can he do both? Better than Dalot, definitely, isn't it? Because he has got a far better left foot than Dalot. এবং মানে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা এরকম যে he can মানে ও মানে উইগল করে ঢুকে দিতে পারে, which is really good. He's shown this before as well. Exactly. Now I want to talk about a little bit controversial topic. So Parvez bhai, during the Arsenal match, so there was a certain foul on Matheus Cunha, I guess Cunhaর উপরে I guess, যেটা পেনাল্টি বক্সে সালিবা and Cunha, সালিবা এন্ড কুনা, এন্ড এটা পরে হচ্ছে স্কাই স্পোর্টস মেবি একজন হচ্ছে আর্সেনাল ফ্যানও স্বীকার করেছে ইট ওয়াজ এ ফাউল. সো এনিওয়ার অন দ্য পিচ ইট শুড হ্যাভ বিন ফাউল, এন্ড বক্সের ভিতর হলে পেনাল্টি. So what do you think? Refereeing decision, will we suffer more like this in this season, or do you think this will be solved? এখন all these calls মানে আমার কাছে আসলে এটা মনে হয় ইটস লাইক আ টস. মানে যখনই কিছু ভিআর এর দিকে যায় বা যখন এই টাইপের কোনো ডিসিশন রেফারিকে নিতে হয়, দ্য ওনলি রিকোয়েস্ট আইড হ্যাভ ইজ ফর দ্য রেফারিজ টু হ্যাভ কনসিস্টেন্সি. মানে একটা ডিসিশন একইভাবে যেন 38টা ম্যাচে হয়, সেইটা যদি এনশোর করা যায় দেন দ্যাটস ফাইন. বাট প্রবলেম হচ্ছে যে যখন রেফারিরা এটাকে দিবে না পেনাল্টি, তারপরে এই টাইপের সিমিলার একটা সিচুয়েশন অন্য কোনো জায়গায় হলে সেটা আবার দিচ্ছে, দেন ইট বিকামস ইনকনসিস্টেন্ট অ্যান্ড দেন ইট বিকামস আ প্রবলেম. সো এইখানে নাভিদ হাসান তো বলতেইছে অবভিয়াসলি ফ্রম প্যাশন 100 times out of 100 ইটস আ পেনাল্টি. এতটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস হলে রেফারি তো দিয়েই দিত, তাই না? দের মাস্ট বি আ রিজন যে কারণে দের ওয়াজ দ্যাট অপশন অফ নট গিভিং ইট. সো দিন শেষে আমার কাছে মনে হয় যে লাক অ্যাক্রস দ্য 38 ম্যাচেস সবারই ভালো খারাপ যাবে. দের আর সার্টেন টিমস যারা অনেক সময় মেবি একটু অ্যাডভান্টেজ পাইতে পারে, অ্যান্ড আমরা তো সেটার সুবিধাটা আগে নিয়েছি. সো দ্যাটস সামথিং আই ক্যান কমপ্লেন অ্যাবাউট. I just want for us to score the XG amount of goals. মোদ্দা কথা এটা. এখন এই পেনাল্টি নিয়ে আমি কান্নাকাটি করতে চাই না. বায়ান্ডিয়ার ওয়াজ উইক, তাকে কি আসলে সালিবা ধাক্কা দিয়ে ডিড হি কিপ হিম ইমব্যালেন্স, এগুলো নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না. বিকজ অল আই ওয়ান্ট ইজ, despite all this lucky things going here and there for us, we still need to score the goals that we deserve, যেটা আমরা ফার্স্ট ম্যাচে পাই নাই. So that's something we need to look forward to. আমার কাছে মনে হচ্ছে যে that's the more important thing. আর রেফারিং ডিসিশনস আমাদের পক্ষে যদি নাও যায়, সেটা নিয়ে আমি আসলে কমপ্লেন করতে ইন্টারেস্টেড না. কারণ লাস্ট সিজনে আমি দেখলাম যে আর্সেনাল অনেক ফ্যান্সরা আছে, দে ওয়ার টকিং অ্যাবাউট ওয়াই দে ডিড নট উইন দ্য লিগ গত সিজনে. দে সেড রেফারিং ভালো হয় না, তাদের এগেনস্টে গেছে. তারপর যখন তার আগের সিজনে তারা জিততে পারেনি, দে স্টিল টকড অ্যাবাউট দ্য রেফারিজ অ্যান্ড দেন ইনজুরিজ. সো ওইরকম এক্সকিউজেস আমি যাইতেই চাই না, বিকজ উই ওয়ার হ্যাবিচুয়েটেড টু উইনিং থিংস, টু বি দ্য টপ অফ দ্য টপ. ওই জায়গাটায় ওই হ্যাবিচুয়েশনটা থেকে আই রিয়েলি ফিল উই শুড গেট আউট অফ দিস ব্লেম গেম. আনলাকি হইতে পারি, ঠিক আছে, we call ourselves unlucky, but as long as we're playing this intensity of football, I think we'll get better results more often than not. মানে we can't be timid about it. With timid nature-টা, unsure nature-টা না থাকলেই I'm happy with this team, whatever the result is. And I'm pretty much sure next time থেকে the quality that Cunha Mbeumo brings, and Latif was so right when he said যে players like Dorgu are, they will surprise a lot of teams. They will surprise the entire fan base of the Premier League.
at the end of the season আমার কাছে মনে হয় because they don't know what Dorgu is মানে he is really really a good player মানুষজন এখনো বুঝতে পারতেছে না তারপর ফর এক্সাম্পল আই ফেল্ট ডিলিট has probably hit one of his best times as a center back মানে এই ম্যাচটা he proved so many things মানে he bullied Gyökeres I really loved his performance মানে for me he was one of the players of the match I really enjoyed what he did so এই ব্যাপারগুলো কিন্তু খুব এনকারেজিং আমাদের জন্য যাদের থেকে যে পোটেনশিয়ালটা আমরা এক্সপেক্ট করি ইফ দে ক্যান ডেলিভার ইট অন দ্য ফিল্ড উই ডোন্ট নিড লাক আমরা ওই কুনিয়াকে সালিবা মেরে দিছে সেটা নিয়ে আমি কান্নাকাটি করবো না মানে উই উইল গেট দেম ওদের মাঠে যায় ওদেরকে ধরবো আর কি দ্যাটস দ্য প্ল্যান And ভাইয়া we really have some আমরা হচ্ছে জানি না যে what my fellow United fans think but we actually have some of the world class players or some potential world class players in our squad but for some reason আমরা হচ্ছে আমাদের নিজেদের প্লেয়ারদেরকেই আন্ডাররেট করি অথবা হচ্ছে ডিমিন করি যেরকম ডিলিক্টের কথা যদি বলি he was a captain in Ajax at the age of 18 that's not a joke and he played in Juventus Bayern Munich কিছু ইনজুরিজ প্রবলেম ছিল অবশ্যই but that happens to every player it matters how he came back from it and I believe ডিলিক্টের মতো প্লেয়ার যারা আছে they will come back from it also regarding the goal we conceded it's not a tactical one or if it was Bindy's fault at all I wanted to ask Rotik bhai should Arsenal be banned from doing these type of things in set pieces আমরা যেটা দেখতে পাচ্ছি what Arsenal is clearly doing is distracting the keepers to score a goal and আমরা যদি ভিডিওগুলো আবার দেখতে পারি বারবার বাইন্ডি might have been soft অনেকে ওপেন থাকতে পারে যে বাইন্ডি should have been more physical more strong বাট আমরা যদি দেখি হচ্ছে আর্সেনাল একজন ডিফেন্ডার আই ক্যান রিমেম্বার দ্য নেম রাইট নাও লিটারালি হাতে হচ্ছে ধাক্কা দিয়ে সরে দিচ্ছিল এট দ্য সেম টাইম হচ্ছে আরেকজন প্লেয়ারকেই ধাক্কা দিয়ে সরে দিচ্ছিল সো দ্যাটস ক্লিয়ারলি ডিস্ট্রাক্টিং দ্য কিপার হুইচ ইজ এগেইনস্ট দ্য লস অফ দ্য গেম সো ডু ইউ থিঙ্ক আর্সেনাল শুড বি ব্যান্ড অর দেয়ার শুড বি এ ক্লিয়ার অ্যাকশন ফ্রম পিজি মল রিগার্ডিং দিস The short answer is yes. So obviously, I think the PGMOL has already decided যে তারা এরকম এই সিজন এই জিনিসগুলা আরো স্ট্রিক্টার একটা স্ট্যান্স নিবে so I think they failed in that regard so obviously আমাদের ড্রব্যাক দুইটা একটা হচ্ছে গিয়ে যে probably যদি প্রোটেকশন না পাই তখন you have to when you don't get protection from referees you have to try for yourself you have to fight for yourself যে জিনিসটা বাইন্ডারি করে না so any other good keeper would have still been able to do it যেটা বাইন্ডারি পারে না আর দুই নাম্বার থেকে যেহেতু পারেই নাই he should have fallen down simple as that he should have fallen down so এই জিনিসটা কোন একজন পণ্ডিত বলছিল যে if you want the referee to give fouls you have to show the referee that it was a foul rather than complain at the end so বাইন্ডারি পুরো দাঁড়া ছিল he could have made a lot more out of it so এই certain gamesmanship গুলো আমাদের শিখতে হবে যে জিনিসগুলো hopefully will come but to answer your original question there's a specific ruling from PGMOL that these things should be taken a stricter stance on so they clearly failed in this regard this is not football this cannot be football if I were Arsenal overall like Arsenal if I was the Arsenal fan I would be very worried at anyway regarding the team they're becoming like completely lifeless money overall the standard of football they're playing and then on top of that to rely so heavily on this sort of corners it's just dark tactic it's not even enjoyable to watch মানে এভাবে it's not rugby it's not a rugby match যে সবাই মিলে হাসল করবে একটা গোলের জন্য মানে they were used if you look at what the corners Giggs used to take Beckham used to take মানে আমরা তো এগুলোর সাথে used to হ্যাঁ তো সেখানে আর্সেনালকে it's distasteful but also I think it's officially illegal as well already so PGMOL just has to মানে implement something which they've already decided so the law is there they just need to implement Yeah, interesting. Latifa mentioned about a Pandit talking that you need to have that gamesmanship. Skyte আজকে দেখছিলাম Roy Keane was talking about it, right? So he went the other way absolutely. He said for a keeper there's no option to fall. You go and punch him on the face. মানে এই টাইপের একটা অ্যাটিটিউড সে করতে বলছে because the keeper is there the only person who can touch the ball with his hand so he should have the freest of movements বাকিদের তো restriction আছে they can't use certain parts of their body when they will be going for physical contact so ওই জায়গা থেকে he basically wanted the keeper to be strong similar to situation দেখানো হয়েছিল in the case where Dilip was pushing David Raya the corner came in it was an in swinger very similar to what our set piece situation was Raya kintu he forcefully went out and punched it out as far as he could so ওখানেই ডিফারেন্সটা দেখা গেছে অফ দি
মেন্টালিটি এন্ড অ্যাটিটিউড, যেটার কারণে একদম শুরুতেই কিন্তু উই ওয়ার টকিং অ্যাবাউট কনফিডেন্স অফ কিপার্স, রাইট? সো দ্যাট জাস্ট শোজ দ্য সেম পিকচার যে একটা কনফিডেন্ট কিপার কি করতে পারে অ্যান্ড একটা নন কনফিডেন্ট কিপার মেবি উইথ সিমিলার অ্যাবিলিটিস আসলে কোন জায়গায় আসলে ফেল করে যায়। Exactly. True. So right now we are entering the end of our life. So আমরা খুবই কাছাকাছি চলে এসেছি. So before we do that, we have the question of the day, a new segment we're starting. So today's question is, if Bruno leaves or Bruno যদি captainship হচ্ছে ছেড়ে দেয়, would you see as captain the future generation of captain and why? So Rotik bhai, with you first. Mm, সাথে if আমি একটা Dilip, কোয়েশ্চেন অ্যাড করতে চাই লতিফ ভাইকে, সরি, sure. জাস্ট অ্যান অ্যাড অন টু দ্য কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক মেইনু ক্যান বি a Bruno replacement in the long term, or what do you see Mainu's role in this team, because he's the only academy product right now within the squad? So So I think the first question is, if Dilip manages to have a good season, if this is this is a make or break season for him. So if he manages to have a good season, he will emerge as probably, even though he wasn't named in the 6 leaders, I think he probably will have the greatest credential to be a leader. So my pick would be him. Yeah, I know Maguire can অনেক কিছু হয়েছে, but equally Maguire, if he comes out of this season as the undisputed CB of our team and Bruno leaves, there would be a strong argument in my opinion of going back to Maguire. And he has shown that he has got the metal. He is made of a metallic, mentality. And ও যা resist করছে এটা খুব কম মানুষই করতে পারবো. We know what Sancho does, Garnacho does, and then we have someone like Maguire. He's been able to resist what he's gone through. So that's the first question. And the second question is Mainu, I don't think will be shocked. মানে এটা নিয়ে অনেক broad একটা overall consensus আছে Manchester United related যারা ফুটবল এক্সপার্ট তারা সবাই broadly agree করে যে Mainu will not be that number 8 which Amorim wants, because it requires a lot of physicality, speed, এবং মানে ওই ইন্টেন্সিটি নিয়ে বলটাকে ক্যারি করা, এই জিনিস কিন্তু মাইনুর কখনোই স্ট্রেংথ না। ইনফ্যাক্ট মাইনুর যে স্ট্রেংথ সেটা হচ্ছে গিয়ে ওই টাইট স্পেস গুলোতে সুন্দর সুন্দর টাচ নিয়ে বলটাকে বের করা, 2-3টা টাচ নিয়ে ওভারঅল একটা টাইট সিচুয়েশনে বলটাকে বের করে, এবং হি হ্যাজ গট গুড ভিশন অ্যাজ ওয়েল, ভেরি গুড ভিশন। সো ইন মাই অপিনিয়ন দ্য অনলি চান্স অফ, and I was actually having a chat with another person called Sharier bhai, যে এর আগে গত সিজন 1-এ আসছে। আমি লিটারালি গতকালকে তার সাথে বসে I was having a coffee with him and I told him that the only chance of revival of Manu in this football club is if he can mold himself into that number 6 role. Otherwise, his only chance of revival in his career is probably leaving the club. That's what I feel. I don't think he will do as good as Cunha or Mount in that number 10 position as well. The kind of competition is fierce. So the career বাঁচাতে চায়, or either he has to leave the club or he has to mold himself into that perfect number 6 and potentially play with Baleba next season. That would be an interesting thing to watch. Dream. এটা খুবই নাইস, like just the vision of it sounds very nice, that Baleba and Mainu there, and then the rest of the team. Yeah, it could be really nice. Exactly. Parvez bhai, coming back to you regarding the question, who might be the next captain of Manchester United? One of the CBs, I think. Euro is very young, but I really like him. Or attitude-টাই খুবই ভালো, and as a player, I feel that we got a baller in our hands. We just need to go to certain places যেখানে গেলে he will feel confident enough to continue with us. নাইলে the big clubs will be coming for him very soon. মানে ও আর্লি টিনেজে মানে টিনেজ তো না, আর্লি 20s-এ চলে গেলে they will start running after him. রিয়াল মাদ্রিদ মানে এরা দৌড়াদৌড়ি করতে আসবে. He's that caliber, বোঝা যাচ্ছে. And he has that potential, I guess, as well, because he's pretty vocal. And what he does on the ball, we haven't talked enough about that actually. He has a certain impact. ও যখন 3CB রাইটে থাকে, something bright happens within that area. He does something. When he's on the left of the 3CB, আমরা কিন্তু দেখি যে ওখান থেকে বল প্রোগ্রেশনটা শুরু হচ্ছে, because he's the one I think who's the best among the three, and bona fide match by match player হবে যদি ইনজুর্ড না হয়. So along with Delete is obviously the first option, and then along with him I think Euro could be the other option, কারণ Maguire তো বয়স হয়ে গেছে, he could just be the next captain but for a season. Long term এর কথা চিন্তা করলে, if United can keep these people, Delete definitely,
and then Euro as another potential as well. এখানে হচ্ছে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সো এ ফিউ মান্থস ব্যাক দ্য ম্যাচ অফ দ্য ডেটে অথবা কোনো একটা শোতে, আমি মনে করতে পারছি না, ইয়ান রাইট আর রয় কিং এর মধ্যে হচ্ছে একটা কথা হচ্ছিল, হিটেড ডিবেট। সো ইয়ান রাইট ওয়াজ অ্যাকচুয়ালি ডিফেন্ডিং ব্রুনো, সেইং হি ইজ এ ভেরি গিফটেড প্লেয়ার, সো হি ডিজার্ভস টু বি দ্য ক্যাপ্টেন। King responded saying this, your captain was Tony Adams when you played. Was Tony Adams one of the most gifted players of all time? But he was a good captain. Why? So এখানে হচ্ছে আমরা নেক্সট ক্যাপ্টেনটা যে আসুক না কেন, আই বিলিভ সে হচ্ছে টেকনিক্যালি অ্যাবিলিটিও ভালো থাকা লাগবে, হি মাইট অলসো হ্যাভ দ্যাট ট্যালেন্ট, অ্যান্ড তার লিডারশিপ অ্যাবিলিটি, তার ভোকাল হওয়াটা সেটাও থাকা লাগবে। সো সবগুলা মিলে এই সিজনে যে এই লিডারশিপ অ্যাবিলিটি দেখাতে পারবে। ব্রুনো কিন্তু নিজেও বলে দিয়েছে যে মাই প্লেস ইজ নট গ্যারান্টিড দিস সিজন, সো ব্রুনো ইজ মেন্টালি প্রিপেয়ার্ড টু লিভ ইফ সামথিং হ্যাপেন্স। So the younger players like Dilik, Euro, Maguire, and সামনে থেকে যে ফরওয়ার্ড লাইন থেকেও চিন্তা করি, ইভেন মাউন্ট, he is becoming one of the senior players, 3 সিজন হয়ে গিয়েছে, so they have to step up and show their leadership abilities. So now we are at the very end of our live today. So before we end today, I want to know what is our prediction for the match against Fulham. So my prediction will be 2-1 for United. I believe we can't keep a clean sheet yet. So Fulham যেহেতু হচ্ছে লাস্ট 5 ম্যাচে 9 গোল স্কোর করেছে, I believe they have the ability to score against us. But at the end of the day, we will take away the 3 points, and that's my prediction. So Parvez bhai, আপনার prediction. A 3-0 to Man United. And Fulham not getting a lot of the ball, to be honest. I've watched their first match. সেখানেও they luckily, escaped with a point. So আমার কাছে মনে হচ্ছে যে we will dominate this match. একই ইন্টেন্সিটিতে যদি খেলি, if it's not the United of last season, যে এক ম্যাচ খুব দারুণ খেললাম, পরের ম্যাচে I don't know, like সবাই 2 out of 10 পারফরমেন্স দিচ্ছে. But I don't think that will happen. People like Cunha are there, Mbeumo are there, খুবই consistent players. So I believe we'll get a 3-0 win. Could be the first goal for all these debutants. মানে এটা হলে পারফেক্ট হবে আর কি, সেসকো গেটিং 1, এমবুইমো গেটিং 1, কুনিয়া গেটিং 1, অসাধারণ হবে। এক্স্যাক্টলি। লতিফ ভাই, I think heart says 2-0, but brain says probably 1-1. I think we will start scoring some goals, some attacks, but we will ultimately concede a goal as well. So brain says 1-1. আচ্ছা, কনসিড করলাম 1, বাট মানে আরো 2টা গোল বাড়ায় দিতেন। মানে I don't want to stick to this 1 goal. I'm tired of not seeing a score. No, I think we'll play really good, but I think মানে এটা নিয়ে একটা ইন্টারেস্টিং একটা আর্টিকেল আছে আসলে অ্যাথলেটিকে, সেটা হচ্ছে যে ট্রিপল থ্রেট নিয়ে একটা আর্টিকেল লিখছে, আমি জানি আপনারা পড়ছিলেন নাকি, যে ট্রিপল থ্রেটের কনসেপ্টটা হচ্ছে you need an attack where the players decide to pass, shoot or take people on dribble, but they can do all 3, but they can do it at the right time and they're in perfect unison with one another. So একজন যখন ড্রিবল করতেছে তখন আরেকজন is making that run so that তাকে পাস দেওয়া যাবে যদি লাগে, এবং যখন পাসটা দেওয়া লাগবে তখন ঠিকই দিতে পারবে। So Liverpool attack, the front three of Firmino, Salah and Mane was the perfect example of that triple threat working in perfect unison because the players did the right thing. Our triple threat is of the worst example ছিল Manchester United when we had Rashford and Garnacho, they lit and Holland. এই তিনজন যখন খেলতো তখন তারা জানতোই না যে কখন শুট করতে হবে, কখন পাস, জিরো কেমিস্ট্রি। সো আই থিঙ্ক আমাদের এই পুরো মানে there was an original question যে সেসকো খেলা উচিত নাকি না। So I think if Sesko were to play ahead of Mount, which I think he should eventually against especially the weaker teams or the low block teams, this triple threat has to work really well. কিন্তু I personally think এটা হইতে একটু সময় লাগবে. So while I think we'll play really good, I worry whether we are still in a position where we can start scoring for fun or not. And I think we will get there, but probably not yet. Yeah, great analogy. বুঝতে পারছি। I need to be a bit more patient তাইলে। But I'm still dreaming of that 3-0. I'm still dreaming of it. যেরকম আপনি বলেছিলেন ভাইয়া, আপনি বলেছেন টপ 4 এক্সপেক্ট করছেন or টপ 6, আমি বলেছিলাম টপ 10, তখন বলেছিলাম I wish I could be more realistic like this. So it's okay to dream, it's okay to hope, because at the end of the day we are all fans, we expect more from our team, and অবশ্যই আমরা চাবো। ও আরেকটা জিনিস হচ্ছে বলে নিতে চাই, সো স্পিকিং অফ ড্রিমিং, এই ইয়ার কিন্তু নেক্সট ইয়ার মেবি, নেক্সট ইয়ারই GTA 6 রিলিজ হচ্ছে। সো যেসব বছর GTA রিলিজ হয়েছে ম্যানচেস্টার লিগ জিতেছে, সো
আলামত নাম্বার 101 হয়তো চলে আসলো। We are winning the league, who knows? So that's it, everyone. Thank you for joining us, and we are hoping to see you with a win next week, Thursday. আমরা আবার আসবো পডকাস্টে, and let's see you there. Thank you, everyone. Thank you, Lotip bhai, for joining us. Thank you, Parveen. Thank you. Thank you. Thank you. থ্যাংক ইউ